হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্নটি সমাধান করব, যেটি পরীক্ষা হয়েছিল 21/11/25। এর পূর্ণমান ছিল 90। তো চলুন শুরু করা যাক। এক কথায় প্রকাশ করুন, অরিনকে দমন করে যে অরিন্দম। অরিনকে দমন করে যে অরিন্দম। মন হরণ করে যে মনোহর। মন হরণ করে যে মনোহর। বিপরীত শব্দ লিখতে বলছে প্রচ্ছন্ন, ব্যক্ত, স্নিগ্ধ, রুক্ষ, বিনীত, উদ্ধত, কনিষ্ঠ, জ্যেষ্ঠ, উপচিকিৎসা আর অপচিকিৎসা। সন্ধি বিচ্ছেদ। পরীক্ষা, পরি যোগ ইক্ষা, এখানে দীর্ঘইকার হবে, এটা মনে রাখবেন, দীর্ঘইকার হবে পরীক্ষা বানানে। নয়ন, নে যোগ অন, নে যোগ অন। নিশ্চয়, নি বিসর্গ যোগ চয়, নিশ্চয়। শুদ্ধ বাক্যটি লিখুন। অন্যায়ের প্রতিফল দুনিবার্য। অন্যায়ের প্রতিফল দুনিবার্য। এটা হচ্ছে কি শুদ্ধ বাক্য হবে অন্যায়ের প্রতিফল অনিবার্য, অর্থাৎ দুনিবার্য বলতে কোনো কথা নেই, যা হবে অনিবার্য, মানে অন্যায়ের প্রতিফল পাওয়া হবেই। তারা যাইতে যাইতে এ দৃশ্য দেখিয়া মুগ্ধ ও বিস্মিত হন। আচ্ছা, এটা শুদ্ধ বানান কোনটা? তারা যেতে যেতে। আচ্ছা, যেহেতু এটা চলিত শব্দ, তাই এখানে যাইতে যেতে এটা হচ্ছে সাধু শব্দ, তাই এখানে যাইতে যেতে না দিয়ে যেতে যেতে দিবেন। তারা যেতে যেতে এ দৃশ্য দেখে মুগ্ধ ও বিস্মিত হলো। আর এখানে হন আছে, হলো হবে। বোঝা গেল? ধন ধান্যে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। এখানে কি হবে? ধন ধান্য, এখানে ধান্যে একার হবে না, ধন ধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। নিরপরাধী নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা করো। নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা করো। তাহলে এখানে হবে নিরপরাধ। এটা দেখলেই বোঝা যাচ্ছে নিরপরাধী বলতে কোনো কথাই নাই, উচ্চারণটা হচ্ছে না। নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা করো। তিনি আসামির বিরুদ্ধে সাক্ষী দিলেন। এই তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। সাক্ষী হবে না, হবে সাক্ষ্য। বোঝা গেল? সাক্ষী হবে না, সাক্ষ্য হবে। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলছে। হাটে বাজারে কি হবে? হাটে ও বাজারে। এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস, যেহেতু এর উভয় পদ প্রধান। গুরু ভক্তি, গুরুকে ভক্তি, এটা হলো চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস। কুলে অর্থাৎ কুলের সমীপে, কুলের সমীপে। দুঃখিত, উপকূল। উপকূল হচ্ছে কুলের সমীপে। উপকূল কুলের সমীপে। সুন্দরলতা কুলের সমীপে। আচ্ছা, এখানে হয়তো বা প্রশ্ন ভুল আছে, আপনারা এটা স্কিপ করে যাবেন। হাসি মুখ, হাসি মাখা মুখ, এটা হচ্ছে কর্মধারায় সমাস। হাসি মাখা মুখ কোন সমাস? কর্মধারায় সমাস। নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করো। নিচের বাগধারার অর্থসহ বাক্য রচনা। আক্কেল ইসলামী বোকামির দণ্ড বা হতবুদ্ধি। হতবুদ্ধি বা স্তম্ভিত। ডুমুরের ফুল দুর্লভ বস্তু বা অদৃশ্য বস্তু। নকরা সকরা মানে সস্তা দর। নকরা সকরা সস্তা দর। চোখের মণি মানে প্রিয়, খুব প্রিয়। গড্ডালিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ, মানে অন্ধভাবে কাউকে অনুকরণ করা, এটা হচ্ছে গড্ডালিকা প্রবাহ। এরপর বলছে যে রাইট এ প্যাসেজ অন মাই ফেভারিট টিচার, অর্থাৎ আমার প্রিয় শিক্ষক নিয়ে একটি প্যাসেজ লিখতে বলছে বা প্যারাগ্রাফ লিখতে বলছে। এরপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে আমাদের এটা পূরণ করতে হবে। হি পাস্ট অ্যাওয়ে দ্য লাস্ট নাইট। হি পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট, অর্থাৎ সে গত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, গত রাতে উত্তীর্ণ হয়েছে। দ্য ম্যান ডায়েড ড্যাশ ওভার ইটিং ফ্রম। আচ্ছা, আমরা জানি যদি অতিরিক্ত খাওয়ার কারণে কেউ মারা যায়, সেক্ষেত্রে ডায়েটের সাথে ফ্রম বসবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেয়ার ইজ এ ব্যাংক ড্যাশ মাই হাউস, নিয়ার মাই হাউস। দেয়ার ইজ এ ব্যাংক নিয়ার মাই হাউস। হি নিডস টু অ্যাভয়েড দ্য রুলস অ্যাভয়েড বাই। অ্যাভয়েডের সাথে কি বসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাভয়েড বাই। অ্যাভয়েড হচ্ছে বাই, মানে মেনে চলা। The cat jumped dash the wall, jump over the wall. The cat jumped over the wall. Make the sentence with following words. অর্থাৎ আমাদের এগুলো দিয়ে ওয়ার্ড তৈরি করতে বলছে। গিভ আপ মানে ত্যাগ করা। গিভ আপ ত্যাগ করা। ইউ শুড গিভ আপ স্মোকিং মানে তোমার উচিত কি করা? তোমার উচিত ধূমপান ত্যাগ করা। ওয়েল অফ মানে সচ্ছল। ওয়েল অফ মানে সচ্ছল। হিজ ফাদার ইজ নট ওয়েল অফ।
তার বাবা সচ্ছল নয়। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কালে ভদ্রে। আচ্ছা, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে কালে ভদ্রে, মানে হঠাৎ আকস্মিক। হি কামস টু হিজ ভিলেজ ওয়ান্স ইন এ ব্লু মুন, সে তার গ্রামে আসে কালে ভদ্রে, দুঃখিত। এরপর হচ্ছে ইন রেফারেন্স টু মানে হচ্ছে প্রত্যুত্তর, ইন রেফারেন্স টু প্রত্যুত্তর। আই অ্যাম রাইটিং ইন রেফারেন্স টু ইয়োর লেটার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে লিখিতভাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে লিখিতভাবে। উই চেঞ্জ এগেনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, উই চেঞ্জ এগেনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ পার ডিরেকশন, অর্থাৎ হচ্ছে ডিরেকশন অনুযায়ী মেক দ্য নেগেটিভ, এগুলো ডিরেকশন অনুযায়ী আমাদের সেন্টেন্স গুলো চেঞ্জ করতে হবে। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ, যেহেতু নেগেটিভ কত বলছে তাহলে কি হবে, আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলবো না। ইউনিটি ইজ স্ট্রেংথ, মেক ইট কমপ্লেক্স। ইট ইজ ইউনিটি হুইচ ইজ স্ট্রেংথ, অর্থাৎ এটা হচ্ছে একতা যেটা শক্তিশালী, সংবদ্ধ। করিম ইজ নট বেটার দেন হিম, মেক দ্য প্যাসিভ, এটা প্যাসিভ করতে হবে। হি ইজ নট গুড অ্যাজ করিম, অ্যাজ গুড অ্যাজ করিম, হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ করিম। শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শার্ট, এটা হচ্ছে প্যাসিভ করতে বলছে, লেট দ্য ডোর বি শার্ট। হি ইজ পোর বাট হ্যাপি, মেক দ্য, এটা কমপ্লেক্স করতে বলছে, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। আচ্ছা, কমপ্লেক্স করার সময় আমরা এখানে কমা ব্যবহার করব। এরপর বলছে আমরা সমাজে বাস করি, তাই সমাজে আমাদের শান্তি বজায় রাখতে হবে। সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে, আমরা পরস্পরের উপর নির্ভর করি, আমাদের উদ্দেশ্য একটি সুখী সমাজ গঠন করা। এগুলো ট্রান্সলেট করতে বলছে। তাহলে হচ্ছে উই লিভ ইন এ সোসাইটি, আমরা সমাজে বাস করি, তাহলে কি হবে, উই লিভ ইন এ সোসাইটি, we live in a society, so we have to maintain peace in society, তাই আমাদের সমাজের শান্তি বজায় রাখতে হবে। সো উই হ্যাভ টু মেনটেন পিস ইন দ্য সোসাইটি, সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। উই হ্যাভ মেনি রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস টুয়ার্ডস দ্য সোসাইটি, আমরা পরস্পরের উপর নির্ভর করি। উই ডিপেন্ড অন ইচ আদার, আমাদের উদ্দেশ্য একটি সুখী সমাজ গঠন করা। আওয়ার এইম ইজ টু ক্রিয়েট এ হ্যাপি সোসাইটি, বোঝা গেল? এরপর আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, গণিত পার্ট, যেখানে আছে 20 নম্বর আছে গণিত পার্টে। আচ্ছা, এখানে উৎপাদক এটি দেওয়া আছে যে a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, প্রথমে এখানে কাজটা করছে কি, এখানে হচ্ছে এইটা ওরা সাজায় লিখছে, এইটাকে আলাদা করে তারা সাজায় লিখছে, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1, এটাকে মিডল টার্ম করলে হয় হচ্ছে বি মাইনাস 1 হোল স্কোয়ার। মিডল টার্ম বলতে কি, এখানে সূত্র পড়ে, কি সূত্র পড়ে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বললে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 সূত্র ফালাই দিছে। তারপর এখানে আরেকটা সূত্র পড়ে, এই দুটা মিলে, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফলায়, বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারা এই সূত্রটা এখানে প্রয়োগ করছে, যার পরে এই অ্যান্সারটা পাইছে। আচ্ছা, এখন যে অঙ্কটা বলছে যে 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? আচ্ছা, প্রশ্নটা আরেকবার ভালো করে পড়ুন, দেখবেন যে বুঝতে পারবেন। 120টি, এখানে কমা দিবেন, 120টা 25 পয়সা ও 50 পয়সার মুদ্রা আছে, যেটার মোট মূল্য হচ্ছে 35 টাকা। বোঝা গেল? মানে 120টা মুদ্রা আছে, যেখানে 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা আছে, যার টোটাল মূল্য হচ্ছে 35 টাকা। এরপর বের করতে বলছে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি, অর্থাৎ কোন প্রকারের মুদ্রা কয়টি আছে। তাহলে আমরা প্রশ্ন মতে আমরা মনে করি, ধরে নেই 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্সটি, 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি, এক্সটি। এরপর 25 পয়সার মুদ্রার সংখ্যা, আচ্ছা 120 থেকে এই এক্স বাদ দিলেই তো আমরা হচ্ছে 25 পয়সার মুদ্রা পাবো, তাই না? তো 120 থেকে এক্স বাদ দিলে আমরা 25 পয়সার মুদ্রা পাবো। তারপর এখানে সর্বমোট মুদ্রার মান, আচ্ছা এখানে যেহেতু এক্সটি হচ্ছে কয়টি, 50, এক্সটি হচ্ছে কোনটা, 50 পয়সার মুদ্রা, তাই এখানে আমরা 50x প্লাস এই দুটো আমরা যোগ করব। 25 দেওয়ার কারণ হচ্ছে 25 পয়সার মুদ্রা,
দিয়ে গুণ করছে, গুণ করার পর এই মানটা তারা পাইছে। তো এটা হচ্ছে এই দুটা আমরা কি করব, যোগ করতে হবে, এই দুটা যোগ। এরপর আমরা যখন এই মানে আসবো, আচ্ছা একটা জিনিস বলুন তো, এই এই টোটাল অ্যামাউন্ট আর এই 35টা কিন্তু সমান না। অর্থাৎ এই যে এই কথাটা যে বলছে, এই পুরো কথাটার অর্থ হচ্ছে এই যে এইটা, এইখান থেকে আমরা এই জিনিসটা বের করলাম। তো এইটার মান আর হচ্ছে এইটার মান তো সেম, তাই না? এই জন্য আমরা সমান সমান দিয়ে এই পাশে 35 করলাম। এরপর আমরা ইকুয়েশন করলাম, এটা দিয়ে গুণ দিলাম, 35 দিয়ে উপরকে গুণ করলাম, আর 100, দুঃখিত, এটা দিয়ে গুণ করলাম আর গুণ করলাম। এই যেহেতু 35 নিচে 1 আছে, সেহেতু 1 দিয়ে এটাকে গুণ, আবার 100 দিয়ে 25কে গুণ করলে আমরা পাবো। অর্থাৎ এক্স পাইলাম কত, অর্থাৎ 50 পয়সার মুদ্রার সংখ্যা পাইলাম কত আমরা, 20টি। এরপর আমরা এখানে বসাই দিলাম 120 মাইনাস এক্স কত হয়, এক্স এর মান কত, 20, তাহলে আমরা 100টি। অর্থাৎ 50 পয়সার মুদ্রার সংখ্যা 20টি এবং 25 পয়সার মুদ্রার সংখ্যা 100টি। বোঝা গেল? আচ্ছা, এরপর যে 14 নম্বর অঙ্কটা, এটা আমরা দেখি কি বলছে এখানে। 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে, মানে 5 টাকায় কয়টি আমলকি ক্রয় করছে, 8টি, এবং 5 টাকায় 6টি আমলকি বিক্রয় করছে, 5 টাকা ধরে 6টি আমলকি বিক্রয় করছে। আচ্ছা, এখানে প্রশ্ন বলছে শতকরা কত লাভ বা ক্ষতি। আচ্ছা, এখানে দেখুন তো, 5 টাকায় ক্রয় করছে কয়টি, 8টি, এবং বিক্রয় করছে 5 টাকায় 6টি, তাহলে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। তাহলে অঙ্কটা আমরা করি দেখি। 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা, তাহলে আমি কি লিখবো প্রথমে, 8টি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে একটার কত, একটার বের করি আমরা। এরপর নেক্সটে আবারও যাব, যে 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা এবং একটির কত। এরপর আমরা এইখান থেকে এইটা বাদ দিলেই তো আমরা লাভটা পাবো, তাই না? তাহলে এখানে লাভ হচ্ছে, আচ্ছা এই ক্ষেত্রে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে ছোটটা থেকে বড়টা কিন্তু বিয়োগ দিতে হয়, এটা মনে রাখবেন, ছোটটা থেকে বড়টা বিয়োগ দিতে হয়। তো এটা ছোট না, এটা বড়। তো এই ক্ষেত্রে আমরা এই মনে রাখবো যে এখান থেকে বিয়োগ করলে আমরা 5-এর 24 টাকা পাবো। তাহলে এটা হচ্ছে আমরা লাভের অংশটা কিন্তু, তাই না? তাহলে এত টাকা লাভ হয়, অর্থাৎ হচ্ছে প্রথমে আমরা বের করবো যে এত টাকা লাভ হয়, 5-এর 8 টাকা লাভ হয় এত টাকায়। ইকুয়েশন করি, অর্থাৎ 100 টাকায় লাভ হয়, আমাদের শতকরা কত বের হচ্ছে এখানে, 33.31 টাকা, অর্থাৎ 33.33% লাভ হয়। বোঝা গেল? আচ্ছা, এরপর একটা অঙ্ক বলছে, 15 নম্বর অঙ্ক বলছে যে হচ্ছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। এরপর বলছে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো, তাই না? এখানে তাহলে আমরা মনে করি লিখবো যে 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 4x। 4x লেখার কারণ হচ্ছে এইখানে 4 আছে, যেহেতু পিতার বয়স বড় বেশি হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিব, বুঝে নিব যে এটা পিতা, এটা হচ্ছে পিতা, আর এটা হচ্ছে পুত্র, ওয়ানটা। এরপর 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স, যেহেতু 1 আর এক্স, সেহেতু এক্স, 1 এর সাথে এক্স গুণ করলে একই হয়, এক্স এ হয়। তাহলে আমরা এখন বর্তমানে বের করব। বর্তমানে বের করতে হলে আমাদের দর যোগ করতে হবে, পিতার সাথে এবং পুত্রের সাথে, উভয়ের সাথেই আমরা দর যোগ করব। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্ন বলছে যে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তো সেক্ষেত্রে আমরা দুইজনের সাথে আবারও 10 যোগ করে দিব, এতে 4x + 10 + 10, এইটা লিখলাম। এরপর এটার সাথে আবার 10 যোগ করলাম। এরপর আবার পুত্রের বয়স অনুপাত দিয়ে আবার 4x + 10 + 10 সমান সমান এই 2:1, এইটা আমরা দিব। বোঝা গেল? এরপর আমরা ইকুয়েশন করলাম, ইকুয়েশন করে বের করলাম হচ্ছে এক্স, এক্স এর মান বের করলাম। এরপর আমরা কি করব, এক্স এর মান যেহেতু বের হয়েই গেল, সেহেতু আমরা এক্স এর মানটা বসাই দিয়ে পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স বের করে দিলাম। অতএব পিতার বয়স 50 বছর এবং পুত্রের বয়স 20 বছর। আচ্ছা, এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে a + b + c = 0 হলে তবে দেখাও যে a³ + b³ + c³ সমান সমান 3ab, অর্থাৎ 3abc। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এটা সমান সমান 3abc। তাহলে আমরা করি, প্রথমে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে হচ্ছে a + b + c = 0, বা a + b সমান সমান -c। আমরা এই প্লাস সিটাকে এই পাশে আনলে -c করে দিলাম, তাহলে a + b এর মান আমরা পেয়ে গেলাম যে -c।
এরপর আমাদের এটা লিখতে হবে বাম পক্ষ এটা বাম পক্ষ তোলার পর আমরা এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউবকে আলাদা করে এটার সূত্র ফলাই এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি লিখলাম। লেখার পর এই সি কিউবটা সি কিউবের মতোই রাখলাম। আচ্ছা, এখানে আমরা কি পাইছিলাম যে হচ্ছে এ প্লাস বি এর মান কত পাইছি? সি পাইনি, মাইনাস সি পাইছি। তাহলে মাইনাস সির উপরে কিউব দিয়ে দিলাম, মাইনাস 3ab। এবার আবার এ প্লাস বি এর উপরে এ প্লাস বি এর সমান সমান কি? মাইনাস সি প্লাস সি কিউব। এরপর আমরা ব্র্যাকেট তুলে দিলাম, মাইনাস সি কিউব প্লাস 3ab প্লাস এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? গুণ হয়ে প্লাস হয়ে গেল 3abc প্লাস সি কিউব। এরপর আমরা কাটাকাটি করলাম, প্লাস সি কিউব আর মাইনাস সি কিউব কাটাকাটি করলে পাই আমরা হচ্ছে 3abc। ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেল? আচ্ছা, এরপর আসুন হচ্ছে আমরা সাধারণ জ্ঞান অংশে আসবো, যেখানে ছিল 20 নম্বর। সংক্ষেপে উত্তর দিন। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? তমুদ্দুন মজলিস। এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? বায়ুমণ্ডলের সবথেকে গ্যাসের পরিমাণ বেশি নাইট্রোজেন। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া সার। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া সার। সুন্দরবনের বাংলাদেশের কয়টি জেলা সংস্পর্শ রয়েছে? এটা হচ্ছে 5টি। বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষের নাম কি? সবচেয়ে উঁচু বৃক্ষের নাম বৈলাম। বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষের নাম হচ্ছে বৈলাম। আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত? জেরুজালেমের ফিলিস্তিনে আল-আকসা মসজিদ অবস্থিত জেরুজালেমে। সোনার কাব্যগ্রন্থের রচয়িতা কে? সোনার কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মায়ানমারের সাথে বাংলাদেশ সীমান্ত কত কিলোমিটার? এখানে উত্তর দেওয়া নাই, কিন্তু উত্তর হবে 271 কিলোমিটার। মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত হচ্ছে 271 কিলোমিটার। বাংলা সনেটের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। অমৃত সাগর কলা বাংলাদেশের কোন জেলায় জিআইপি পণ্য? জিআইপি পণ্য হচ্ছে নরসিংদী। কোন কলা? অমৃত সাগর কলা। এটা হচ্ছে নরসিংদী জেলার জিআই পণ্য। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা। বার্লিন প্রাচীর কত সালে নির্মিত করা হয়েছিল? 1961 সালে বার্লিন প্রাচীর নির্মিত করা হয়েছিল। জার্মানির রাজধানীর নাম হচ্ছে বার্লিন। এরপর হচ্ছে বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে? এটা হচ্ছে 2000 সালে। এলডিসি এর পূর্ণরূপ কি? লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? জাপান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাটর। বর্তমানে খুবই একটি প্রচলিত মানে আশা একটি প্রশ্ন, সবখানেই দেখা যাচ্ছে। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় স্থাপন করা হয়? এটা হচ্ছে সোনাগাজী, ফেনী। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপন করা হয়? সোনাগাজী, ফেনী। এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? এসডিজি এর লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। এসডিজি এর লক্ষ্যমাত্রা 17টি। সোনা মসজিদ স্থলবন্দর কোথায়, কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। সোনা মসজিদ স্থলবন্দর অবস্থিত। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।